আদিত্যদা তুমি? কি আদি তুই? ও মা গো মা, এ তো জামাই। খুব ভুল হয়ে গেছে গো, ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। বুঝেছি বুঝেছি। আবার পালাচ্ছিলে নাকি তুমি? তুমিও না এসব যে কেন করছো আমি কিছুই বুঝতে পারছি না। ছি 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 ছি, এসব করো না আদিত্যদা প্লিজ। তুমি কি বিয়ে করতে চাইছিলে না বলো? আদি এটা তুই একদম ঠিক কাজ করছিস না ভাই। ভাগ্যিস রাধুনিয়া তোকে চোর ভেবে ধরে ফেলেছিল, নাহলে তো বিপদ হয়ে যেত। সত্যি তো আদিত্যদা, গুরুমা এত টাকা খরচ করে এত লোকজনকে নেমন্তন্ন করেছে। এবার যদি রাতের বেলা পর এভাবে পালিয়ে যায় তাহলে প্রতিবেশীরা কি বলবে বলুন তো? চারিদিকে তো ঢিজি পড়ে যাবে। আর চৌধুরী বাড়ির সম্মানটা আপনি এইভাবে নষ্ট করবেন না। শ্যামা, আদিত্য পেটটা খারাপ, তাই আমার মনে হয় পেটটা একটু গরম হয়েছে, মাথাও কাজ করছে না। ওকে নিয়ে গিয়ে একটু ঠান্ডা খাওয়াতে হবে। চলো নিজেই চল চল। হ্যাঁ চলো চলো আদিত্যদা চলো। আর শুনুন না, আপনারা সবাই এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। তোমরা চোর ভেবে ধরেছো, ভালো কাজ করেছো, কিন্তু উনি আসলে চোর নয়। না ধরেছো ভালো করেছো, হ্যাঁ, নাহলে যদি পালিয়ে যেত তখন কি হতো? যাও যাও যাও, তোমরা সবাই এবার ঘুমিয়ে পড়ো। কাল সকালে অনেক কাজ, রান্না বান্না করতে হবে তো। যাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। চলো আদিত্যদা, কি যে করো না তুমি, এইভাবে পালালে চলবে বলো? চলো চলো, কেন যে তুমি এমনি করছো সেটাই আমি বুঝতে পারছি না। চলো চলো চলো। আদিত্যদা এত রাতে যে তুমি কোথায় যাচ্ছিলে আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো? টেনশন হয়ে বোঝার চেষ্টা করো। কি হচ্ছে রে? দেখো, দেখো। আমার কি হচ্ছে? শ্যামা কি হচ্ছে? আদি আরে দেখো না আদিত্যদা যে কি করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো সুটকেস নিয়ে উনি আবার কোথায় একটা বেরিয়ে চলে যাচ্ছিলেন। কিচ্ছু বুঝতে পারছি না রাধা, এগুলো কি? আচ্ছা আদিত্যদা আমাকে একটা কথা বলুন তো, আপনি কি বিয়েটা সত্যি সত্যি করতে চাইছেন না? না মানে দেখুন, আমরা আপনার বিয়ে নিয়ে এত ভাবনা চিন্তা করছি, আর আপনি যদি বারবার করে এভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে চান তাহলে কি ভালো লাগে বলুন তো? একবার রাধা দিদির দিকে তাকিয়ে দেখেছি কত কষ্ট পাচ্ছে মেয়েটা। আদি সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? তুমি সত্যি করে বলো তো আমায়, তুমি কি চাও? তুমি কেন এরকম করছো? তুমি একটা কথা বলো, তুমি কি সত্যি আমায় বিয়ে করতে চাও না? তাহলে কেন এরকম করছো বলো? আবার কি হয়েছে? হ্যাঁ আস্তে দৌড়চ্ছি। আবার কি হয়েছে? জামাই দাদা দেখো না, জামাই দাদা, আদি আদি আজ রাত্রে আবার পালিয়ে যাচ্ছিল। শোন, বলো বলো কেন পালিয়ে যাচ্ছ বারবার তুমি? তোমার কাছে বারবার হাত জোর করে অনুরোধ করেছি, কেন পালিয়ে যাচ্ছ তুমি? কেন বিয়েটা করতে চাইছো না? আমার মেয়েটার কি হবে? বিয়েটা না হলে আমার মেয়েটা গলায় দড়ি দিয়ে মরবে। আদি তুমি তাই চাও? হ্যাঁ তাই নাকি? আদি যদি সত্যি চলে যায় তোমার মেয়ে সত্যি সত্যি গলায় দড়ি দেবে নাকি? জামাই দাদা এমা, ছি ছি ছি, এসব কি বলছো কি তুমি?
কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, আর তুমি এই সময় একটা অলক করে কথা বলছো এরকম বাচ্চা মেয়েটাকে? দেখেছিস সব ঠিকঠাক আছে? দেখে দেখে হ্যাঁ। বাপরে বাপ। ও দিদি ভাই, আমার মেয়েটাকে কেমন লাগছে বলো? তোর মেয়েকে সুন্দর দেখতে না লাগলে আমার বাড়ির বউ করতাম নাকি? আরে রুকু, আমার বৌমাদের সঙ্গে পাল্লা দিতে হবে না? আর আমার রাধারানী তো বড্ড সুন্দর। সুজাতা, তোমরা তত্ত্ব আদান প্রদান কিভাবে করছো? ও মা, কেন গো? আমার মেয়ের তত্ত্ব আমি 2 হাতে করে আমার দিদি ভাইয়ের হাতে তুলে দেব, ব্যাস। তুই যা কিপটে মাগো। এই কি কথা বলতে রাখো। নিজে নিজে জায়েরা গায়ে হলুদ দিচ্ছে, দধি মঙ্গল খাইয়ে দিচ্ছে, আমি এই প্রথমবার দেখছি। তোমাদের বাড়িতে তো এবার থেকে 2জন নায়িকা হয়ে গেলে সুজাতা। হ্যাঁ, এবার থেকে তো আমরা 2 যা মিলে একসঙ্গে গান গাইব, তাই না রাধা দিদি? আগে রুকু দাঁড়িয়ে আছিস? বাপিয়া দাও না, একটু সরা মা। সামনে দেখো কাপড় এটা একটু সরা তোমার। দিদি একটু সর। দেখো দেখি দেখি দেখি। নাও নাও, শাক বাজাও, গুলো নাও। ক্ষমা করে দিও গুরুমা, আমি কিন্তু রাধা দিদির জীবনটা নষ্ট করে দিতে চাইনি। ওর একটা ভালো বর হোক, একটা ভালো ঘর হোক, আমিও চেয়েছিলাম। কিন্তু তোমরা যে অন্যায়টা করেছো, তাতে আজকের এই শাস্তিটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। শ্যামা, পুরুষ মশাই বললো যে সন্ধে সন্ধে লাগে, এখন কি করছিস? এত দেরি করছিস? ঠিক আছে বৃন্দাবন, তুমি নড়বড় করো না, যাও। এই 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 লগ্ন শুরু হয়ে যাবে, কি অনর্থ হয়ে যাবে এখন। কি করি? তোমার কি পড়েছো? পাঞ্জাবি পরতে পারতে তো। যাও যাও যাও, দেরি করো না। শ্যামা মা, এই তো চলে এসেছি, আমাদের হয়ে গেছে। কিন্তু আদিত্যদা কোথায় বলো তো? আদিত্যদাকেও তো মণ্ডপে নিয়ে যেতে হবে। আচ্ছা, পুরোহিত মশাই বরকে ছাদনাতলায় নিয়ে যেতে বলছেন। দেখেছিস? বলো তো পুরোহিত মশাই দেখবা। আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে। আপনি যান মণ্ডপে, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা যান। দাঁড়াও, নিখিল, নিখিল, অশোক, কি করছিস বলতো? সাজছিস নাকি? আর তোদের বাবা কোথায়? এখনো সাজছে? কোথায় আছো গো? আছি আছি, এই তো আমি এখনো আছি। বলছি শোনো না, হ্যাঁ? তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। তাই শোনো শোনো, এই সংসারের সমস্ত কাজে আমি তোমার সঙ্গে আছি। তারপরে আমার এই যে লক্ষ্মীমন্ত বৌমারা, আমার 3 ছেলে, সবার সঙ্গে আছি। কেন 3 ছেলে বলছো কেন? 4 ছেলে বলো। আদিও তো আমাদেরই ছেলে। আজ তো আদির বিয়ে। দেখো না, ঠাকুরপোও নেই, আমার যাও নেই। তুমি আর আমি দাঁড়িয়ে থেকেই তো ওর বিয়ে দেবো, আশীর্বাদ করব। তবেই না ওনাদের আত্মা শান্তি পাবেন, তাই না বলো? চলো চলো আদিত্যদা, চলো। দেরি হয়ে যাচ্ছে তো, কি যে করো না। ওই তো আমার রাজপুত্ররা সব নেমে এসছে। দেখি এতক্ষণ ধরে কি সাজলি, দেখি। ও মা, আমার আদিকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, একেবারে রাজপুত্রের মতো লাগছে যে। নিখিল, নিয়ে যা নিয়ে যা, অনেকক্ষণ ঠাকুরমশাই ডেকে পাঠিয়েছে। যা, বিয়ের পিড়ি থেকে বস। বেঁচে থাক বাবা। যা এবার। চলো চলো, হাড়ি কাঠে গড় দেবে, চলো। মানে
গো, নিখিলটার তো এখনো পাত্তা নেই, এখনো তো এলো না। তোমার কোনো চিন্তা হচ্ছে না নাকি? না, আমিও সে কথাই ভাবছি সুজাতা। নিখিলের আশাটা খুব দরকার, না হলে অনেক কিছু আটকে যাবে। মানে কি আটকে যাবে? কি আবল তাবল বকছো বলো তো? তোমার কি হয়েছে আমি জানি না, তুমি সব ভুলভাল কথা বলছো। আমার নিখিল কোথায়? আর কতবার বিয়ে করবে আদিত্য চৌধুরী? একবার বিয়ে করে শখ মেটেনি? মারা যায়নি মানে? সে কি এখনো বেঁচে আছে নাকি? মেয়েটি বেঁচে আছে এবং তাকে এতদিন তার বাবা মাই লুকিয়ে রেখেছিলেন। সব কি বলছো তুমি? হ্যাঁ মা, এই আদিত্য চৌধুরী মেয়েটাকে মেরে ফেলারই চেষ্টা করেছিল। অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিয়ে আদিত্য আমাকেও ভুল বুঝিয়েছিল মা। ও মেয়েটিকে বিয়ে করার পর ওদের গন্ডগোল হয় এবং সেই রাতেই আদিত্য ওকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু মেয়েটার ভাগ্য ভালো ছিল, সে প্রাণে বেঁচে যায়। তবে ওর পরিবারের যে অত সামর্থ্য ছিল না একটা কেস লড়বে দিনের পর দিন অত টাকা খরচ করে। আর
তাছাড়া সেই সময় ওদের সামনে মেন চ্যালেঞ্জই হয়ে উঠেছিল ওদের মেয়েকেই এই শয়তানটার হাত থেকে বাঁচানো, লুকিয়ে রাখার। আর সেই প্রমাণগুলো মেজ বৌদি একের পর এক কালেক্ট করছিল, সবকিছু কালেক্ট করেই নিয়েছিল কি আদিত্য চৌধুরী খপ্পরে পড়ে যায়। আদিত্য দা মেজ বৌদিকে একটা ঘরে কিডন্যাপ করে রেখেছিল, আর আদিত্য চৌধুরীর পোষা গুন্ডারা মেজ বৌদিকে গার্ড দিচ্ছিল মা। হ্যাঁ মা, আদিত্যদার হাতে বন্দি হওয়ার আগে মেজ দিদি অনেকবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তোমার মনে আছে মা ওই চিঠিটার কথা, যার একটা টুকরো আমাদের হাতে এসেছিল? কাল ওই ঘরে কত খোঁজাখুঁজি করলাম, কোনো চিঠি পেলাম না তো। পুরো চিঠিটা পাইনি আদিত্যদা, শুধু একটা অংশই পেয়েছি। এই যে। হ্যাঁ হ্যাঁ, সেই চিঠি তো আদি লেখা ছিল। হ্যাঁ তাই তো। হ্যাঁ মা, মেজ দিদি আরো অনেকবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আদিত্যদা ভেবেছিল যে আমরা কোনোদিনও মেজ দিদির খোঁজই পাবো না। কিন্তু উনি তো আর জানতেন না ওনার ফোনে আমরা কল রেকর্ডার চিপ লাগিয়ে রেখেছিলাম। আর যেটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে উনি কখন কার সঙ্গে ঠিক কি কি কথা বলছে। আর সেই ওই চিপটাকেই ট্র্যাক করে আমরা মেজ দিদির খোঁজ পেয়েছি মা। আর মা, এই কথাটা শুধু আমি আর মেজ দাদা না, এটা বাবাও জানতেন। হ্যাঁ, আদিত্যর ফোনে চিপটা লাগানো ছিল আমাদের লক্ষ্যে পৌঁছানোর আরেকটা বড় পদক্ষেপ। আর ঠিক তারপরে আমি আর মেজ দাদা কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে মেজ দিদিকে খুঁজতে বেরিয়ে গেছিলাম। কিন্তু মা, ওখানে আমি আর মেজ দাদা পৌঁছানোর আগে কেউ বা কারা মেজ দিদিকে ওখান থেকে উদ্ধার করে নিয়েছিল। আর সেই উদ্ধারকারী আর কেউ না, আমি আদিত্যদা, নিখিল চৌধুরী। আমি মেজ বৌদিকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছিলাম। প্রথম দিকে তো শ্যামা আর মেজদা ভাইও জানতো না, কিন্তু পরে ওদেরকে আমি নিজের পুরো প্ল্যানটা বলেছিলাম। তুই কি করে জানলি যে মেজ বৌমা কোথায় আছে? মা, সবাই তো ভাবছিল যে আমি কিছু বুঝতে পারছি না, আর শ্যামা আর মেজদা ভাই আমার সামনে সবকিছু ডিসকাস করছিল, তাই ওদের সব কথা আমি শুনেছি, কিন্তু ওরা আমায় নোটিস করেনি। এমন ভাবে কাজটা আমাদেরকে করতে হবে যাতে কেউ টেরই না পায়, আর ওই আদিত্য চৌধুরীও যাতে বুঝতে না পারে ওর বিরুদ্ধে আমরা পরিকল্পনা করছি। আমি যে রাধা দিদির হয়ে গান গাই সে কথা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, সেই জন্যই ওরা সেদিনকে আমাকে কিডন্যাপ করেছিল। আমি সেদিন কাউকে কিছু বলিনি, কারণ ভেবেছিলাম যে গুরুমা আর রাধা দিদিকে সুযোগ দিলে হয়তো ওরা শুধরে যাবে, ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারবে। কিন্তু না, যাদের মনের ভেতরেই পাপ আছে তাদের কোনোদিনও ক্ষমা করাই উচিত না। ভুলটা আমাদের বাবা, প্রত্যেকবার ওরা ভুল করেছে, আর সেই ভুলটাকে মেনে নিয়ে আমরা বারবার ওদেরকে ক্ষমা করে
দিয়েছি, কিন্তু আর না। এখনো শেষ হয়নি মা, একটা বিগ শক ওয়েট করছে। ওই যে মেন্টালি আনস্টেবল মানুষটার কথা আমি তোমাকে বলছিলাম, সে কে জানো? সে আর কেউ না, সে হলো রুক্মিণী মাসির হাজবেন্ড, রাধার বাবা। সে হলো মাসিমণির ইতিহাসের একটা ব্ল্যাক স্পট মা। মেসোমশাই একজন ভালো মানুষ, কীর্তন গায়ক, যাকে মাসিমণি দিনের পর দিন মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করেছে। আর যখন নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তখন ওনাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যাতে যাতে মাসিমণি নিজের মেয়ের সাথে লাইফ এনজয় করতে পারে। কেউ যাতে ওদের পথের কাঁটা না হয়ে উঠতে পারে। আর আমাদের গুড লাক দেখো, আর তার হাতেই পড়েছে আদিত্য চৌধুরীর প্রাণ ভোমরা, ওই পেন ড্রাইভ। মেসোমশাই আসুন। বাবা তুমি? তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? কত খুঁজেছি তোমায়। নিখিল বাবা, কোথায় পেলি? কোথায় পেলি তুই? কোথা থেকে খুঁজে নিয়ে এলি রে? আমি কত খুঁজেছি জানিস? শোনো না, শোনো, সবার সামনে এমন করো না, এমন রাগ দেখিও না সবার সামনে। আমরা সত্যি তোমায় অনেক খুঁজেছি। ভুল বলছে। আমি অনেক খুঁজেছি রাধা। বল না, বল বাবাকে বল না। হ্যাঁ বাবা, তোমাকে আমরা অনেক খুঁজেছি, বিশ্বাস করো, অনেক খুঁজেছি। আমাকে বাবা বলে ডাকবি না, একদম চুপ কর, আমাকে বাবা বলে ডাকবি না। যা 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 এখান থেকে। যখন দিনের পর দিন জানতে চেয়েছি কোথায়, তুই তো বলিসনি একবারও। সে যে গুছে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলি মা মেয়ে। সরে যা, আমাকে কথা বলতে দে, দেখি তোর মুখটা দেখি ভালো করে। হ্যাঁ, এই তো সেই মুখ, এই তো সে, এই তো আমাদের জামাই। মিশর আর কোথাও যাবার নেই মা। আর যেই মানুষ দুজন দিনের পর দিন অত্যাচার করে গেছে, তাদের সাথে আমি মিশোকে ছাড়বো না।
তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি মেশো যেন এই বাড়িতেই থাকুক। আর রুক্মিণী মাসি, রাধারানী, তোমরা যেতে পারো। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি এই বিবাহ অনুষ্ঠানে আপনারা সবাই নিমন্ত্রিত ছিলেন, কিন্তু আপনারা তো নিজের চোখেই দেখলেন যা হলো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, খাবার রেডি আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। দাঁড়াও মেজো বৌমা, নিখিল যেটা বলল আমারও তাই মত। মেজো বৌমা অনেক ঝড়ঝাপটা সয়ে আবার আমাদের কাছে ফিরে এসেছে। সত্যি তো, এই পরিবারটাকে ছেড়েও থাকতে পারিনি বলেই তো আবার ফিরে এসেছে বাড়ির টানে। তুমি ওকে মেনে নাও সুজাতা। আমি জানি মেজো বৌমা আর এমন কোনো অন্যায় করবে না যাতে ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হয়। হ্যাঁ মা, মেজ দিদি আর আগের মতো নেই, উনি নিজেকে শুধরে নিয়েছে। মা, তুমি শেষবারের মতো মেজ দিদিকে বাড়ি ফেরার অনুমতি দাও না মা। তুমি দেখবে মেজ দিদি ফিরে এলে আমরা 3 বউ মিলে আবার এই পরিবারটাকে আনন্দে ভরিয়ে তুলব। তোমাকে একবারও নালিশের সুযোগ দেব না। দিদি, মেজ দিদি, বলো না মাকে, তাই না আমরা পারবো না বলো? হ্যাঁ মা, আমরা পারবো। দাঁড়াও মেজো বৌদি, কি হলো মা? কিছু বলো। আমি জানি মেজো বৌদিকে ক্ষমা করা অতটা সহজ নয়, কিন্তু এত কিছু পরেও মেজো বৌদি মন থেকে এই পরিবারে ফিরে আসতে চায় বলেই তো নিজের জীবনকে বিপন্ন করেছে। এই ব্যাপারটাও তো এড়িয়ে যাওয়া যায় না মা। প্লিজ মা, মেজো বৌদিকে তুমি একটা ফাইনাল চান্স দাও প্লিজ। এখনো আমার অনুমতির দাম আছে। ভালো, কিন্তু আমি বলবার কে বলতো? যার সঙ্গে ঘর করবে তাকে জিজ্ঞেস কর, অশোককে জিজ্ঞেস কর। সেটা ভালো না? মা, মেজদা ভাই অভিমান করেছে, কিন্তু আমি এটাও জানি মেজদা ভাই এখনো মেজো বৌদিকে খুব ভালোবাসে। মেজো বৌদির পর তো মেজদা ভাইয়ের জীবনে আর কেউ আসেনি। মেজদা ভাই কাউকে প্রায়োরিটি দেয়নি। আর আমরা সবাই নোটিস করেছি মেজদা ভাই কেমন একটা গুম হয়ে গেছে। আনন্দের মুহূর্তে নিজেকে ইনভলভ করতে পারে না, শুধুমাত্র একটা কারণ না, মেজো বৌদি নেই। আর সেটা আমি বুঝতে পারি না। শ্যামা,
যে লড়াই লড়ে আমরা এই পরিবারের সুখ শান্তি ফিরে পেয়েছি সেটা হারালে চলবে না। যে কোনো মূল্যে আমাদের সেটা রক্ষা করতে হবে। করব। তুমি তো আমার সঙ্গে আছো, নিজের প্রাণ দিয়ে হলেও আমি এই বাড়ির শান্তি রক্ষা করব ছোট কর্তা। এই বাড়িতে এমন কোনো কিছুকে স্থান দেব না যা আমাদের সংসারকে আঘাত করে। কিন্তু এইটুকুতে তো আমার মন ভরবে না। মানে মানে মানেটাও বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া একবার দেখে নি। কি দেখছো বলো তো তুমি? আরে বাবা কি হলো? কিছু কি খুঁজছো? বলো না ভাই, কিছু খুঁজছো? হ্যাঁ। আরে আরে কি করছো? দেখে ছাড়ো, কেউ চলে আসবে, দেখে কেউ আসবে না, সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি শুধু আমার। করছোটা কি? ছাড়ো। আজ তোমার কোনো কথা আমি শুনবো না। আরে দরজাটা খোলা, কেউ চলে আসবে। ছাড়ো। কি করছো? শুনবো না। ছাড়ো ছাড়ো। কি করছোটা কি? ছাড়ো। দরজা শ্যামা, শ্যামা, কোথায়?